নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। গতকালকে গেছে একাদশী, আজ হচ্ছে দ্বাদশী। তো আজকেও নিরামিষ, সেজন্য দেখো আজকে একটু সয়াবিন রান্না করব। সয়াবিনটাকে দেখো আমি গরম জল করে একটু লবণ দিয়ে বেশ খানিকক্ষণ হলো ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলের মধ্যে। এবার এটাকে নিগড়িয়ে তো তুলে নেবই। আর এখানে একটু সয়াবিনের জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি। আজকে করব সয়াবিন। আর এখানে দেখো একটু ডাল সেদ্ধ আগেই করে নিয়েছিলাম। এটা কী ডাল বলো তো? এটা হচ্ছে বিউলির ডাল। তো আজকে সয়াবিন রান্না করব, বিউলির ডাল রান্না করব। আর বিউলির ডাল হবে, আলু পোস্ত হবে না, সেটা তো হয় না। তার জন্য একটু আলু পোস্তও করব। আর এখানে দেখো মশলা বাটা রয়েছে, যেটা হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা একসাথে পেস্ট করা মশলাটা বাটাই রয়েছে। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। আজকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাত দেখো ফুটেও গেছে। আর ভাতের উপরে এই যে জল গরম করতে দিয়ে দিয়েছি, যেটা আমি তরকারিতে দেবো। আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি তরকারি করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এতে তেল। আমি বেশিরভাগ রান্নাটায় সর্ষের তেল মানে খুব একটা ব্যবহার করি না, সাদা তেলটাই বেশি ব্যবহার করি। সাদা তেলটাই বেশি আসে, সর্ষের তেলও আসে, যখন শেষ হয়ে যায় তখন সাদা তেল দিয়ে রান্নাটা হয়। তো সাদা তেল দিয়ে রান্না করব, তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো। তো তেলটা দিয়ে দিয়েছি, গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি তাতে ফোড়নে দিয়ে দিলাম একটু সাদা জিরে। এর মধ্যে আরও কিছু দেওয়া যায়, যেমন হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা, তবে আমি কোনোটাই দিলাম না, শুধু সাদা জিরেই দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। সোয়াবিনের যে আলুটা সেটা দিয়ে দিলাম। আর সোয়াবিন জানো তো, তোমাদেরকে বারবারই বলি, যখনই সোয়াবিন রান্না করি তখনই বলি যে সোয়াবিনটা আমার খুব পছন্দের একটা জিনিস। নিরামিষের যে কোনো একটা দিন সোয়াবিন তো আমি খাবই। ওদিকে আলুটা ভাজতে দিলাম, আর এদিকে দেখো সোয়াবিনের জলটা ঝরানোর জন্য আমি সোয়াবিনগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার এগুলোকে আবার চিপড়ে চিপড়ে তুলে নেবো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লবণ। সোয়াবিনের মধ্যে আমার লবণ দেওয়া আছে, সেই জন্য আন্দাজ মতোই দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। ওদিকে ভাতটা একবার নেড়ে দেবো। ভাতটা প্রায় আমার হয়েই এসেছে। অনেকক্ষণ আগে যেহেতু ভাতটা বসিয়েছি, আর ভাতটা বসিয়ে আমি আলুগুলো কাটছিলাম। তো দেখো ভাতটা হয়ে এসেছে, আর একটু ফুটলেই নামিয়ে নেবো। এই দেখো সয়াবিনের জলটা, এই যে নিগড়ে নিগড়ে সব সয়াবিনগুলোকে আমি তুলে নিয়েছি। ওদিকে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটাকে দিয়ে দেবো। সয়াবিনটা খুব বেশি ভাজবো না, সয়াবিনটা বেশি ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে যায়, আর তখন ভালো লাগে না খেতে। তো কী করবো, হালকা হালকা একটু নেড়ে নেবো, যাতে সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়, তাহলেই হবে। এবার একটু উল্টে পাল্টে দিয়ে একবার একটু নেড়ে নেবো, নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষাবো। কদিন ধরে তো জানো কোনো ভিডিও আমি দিতেই পারছি না ইউটিউবে। এত মানে মন মেজাজ খারাপ ছিল বলতে এখনও আছে, কিন্তু কি করব ভাবছি বলো তো। ভাবছি যে মন খারাপ করে করে কী করব, যেটা কপালে আছে সেটাই হবে। ভগবান সব ঠিক করে দেবে, এইটুকুনো আশা ভরসা আমার দুটোই আছে। তো বসে না থেকে ভাবলাম একটা ফেসবুকে বা ইউটিউবে আমি যে চ্যানেল খুলেছি, আমি যদি এরকম চুপচাপ মন খারাপ করে বসে থাকি, তাহলে তো আমার মানে পেজগুলো নষ্টই হয়ে যাবে। এত কষ্ট করে এতদিন ধরে যে আমি পেজটা চালাচ্ছিলাম বা ইউটিউবে ভিডিও করছিলাম, সেজন্য ভাবলাম ও কপালে যা আছে তাই হবে, বসে থেকে লাভ নেই, বরং কাজগুলো আবার চালু করি। তাই আবার কাজ শুরু করেছি, আর তোমাদের পাশে আবার এসছি। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকে। খুব ভালো করে সয়াবিনগুলোকে উল্টে পাল্টে দেখো ভেজে নিয়েছি, আর ভাজবো না। ওই যে বললাম বেশি ভাজলে ভালো লাগে না, চিমড়া লাগে। এবার আমি এই মশলাটাকে দিয়ে দেবো। একটু বেশি করে মশলা দিলাম, একটু মাখা মাখা না হলে ভালো লাগবে না খেতে। আর সয়াবিনেরও তো পুরো তেলটাই টেনে নিয়েছে, তবে তেল আর দেবো না, এই তেলটাই আবার পরে বেরোবে। এবার আমি আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কেন তখন একদমই অল্প দিয়েছিলাম আলুটাকে ভাজার জন্য। তো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর বেশি না, সামান্য একটু লবণ দিলাম। দিয়ে এবার অল্প একটু যে গরম জল করে রেখেছি, সেই গরম জল অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বুঝছো, একদমই সাধারণভাবে রান্না করছি সয়াবিনটা, এর মধ্যে আরও অনেক মশলা টশলা
টমেটো অনেক কিছুই দেওয়া যায়, তবে আমি সামান্য মানে সাধারণভাবেই করছি। তো এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে এবারে আমি একটু মশলার বাটিটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও একটু ভালো করে আমি মশলাটাকে নেড়ে চেড়ে নেব। একটুখানি মিষ্টি দিয়ে দেবো, নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলেও ভালো লাগে না, তো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। সয়াবিনটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার গরম জলটা আমি দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে ততটা জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হওয়ার জন্য। সয়াবিনের তরকারিটা দেখো আমি একটু নেড়ে দিয়েছিলাম, তো অনেকটাই মাখা মাখা হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। একটু আলু চালিয়ে দিয়েছিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেবো, নেড়ে সয়াবিনের তরকারিটা আমি নামিয়ে নেব। দেখো বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে, ঠিক আছে। আর ঝোলটা নেবো না, আলুতে এবার বাকি ঝোলটা টেনে নেবে। আর এদিকে সয়াবিনের তরকারি হতে হতে এদিকে আমি ডালটা রেডি করে নিয়েছি। দেখো ডালটাকে ভালো করে হাতা দিয়ে কেটে দিয়েছি, আর একটু বিউলির ডাল দানা দানায় ভালো লাগে। আর সামান্য অল্প হলুদ দিয়েছি, যাতে কালারটা একটু সাদাও থাকবে আর একটু হলদে হালকা হলদে হবে। তো রেডি হয়ে গেছে, সয়াবিনের তরকারিটা নামিয়ে ফেলি, নামিয়ে তারপর ডালটা সম্বাদ দেবো। বিউলির ডাল আর আলু পোস্ত কে কে ভালোবাসো আমায় কিন্তু জানিও, আমি তো ভীষণ ভালোবাসি। তো ডাল সেদ্ধ করে নুন হলুদ তো দেওয়াই আছে, তার মধ্যে কটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর এদিকে দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এখন ডালটাকে ফোড়ন দেবো। দিয়ে দিচ্ছি তেল ডালটা ফোড়ন দেওয়ার জন্য। ডালে তো খুব বেশি তেল লাগে না, তো অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বিউলির ডালে যা যা ফোড়ন দিই সেটা দেখো। এখানে আছে গোটা মৌরি, গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু আদা বাটা, মানে একটু ঘষে দিয়ে দিলাম। অনেকে আদা আর মৌরি বাটাও দেয়, আমিও দিই, তবে আজকে আর বাটাটা দিলাম না। আজকে একটু আদা ঘষে দিলাম আর মৌরি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিলাম। বেশ একটু গাঢ় গাঢ়ই হয় বিউলির ডাল, ভালো লাগে খেতে। তাহলে তো ফোড়নটাকে দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ ফুটতে দেবো। দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি, ডালের মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তো একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখো বেশ সুন্দর গাঢ় গাঢ় হয়েছে না, এরকমই ভালো লাগে। বেশ বিউলির ডাল গাঢ় গাঢ় হবে, আর তার সাথে হবে আলু পোস্ত, দারুণ জমে যাবে দুপুরের খাওয়াটা। ডালটা হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে নেব। দেখো সুন্দর হয়েছে না, গাঢ় গাঢ় একদম। বিউলির ডালের সাথে আলু পোস্ত করার জন্য আলু কেটে দেখো জল ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো পোস্তটা আমি আগে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু পাকা লঙ্কা। এবার এটাকে জল দিয়ে আবার পেস্ট করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল আলু পোস্ত হওয়ার জন্য। সর্ষের তেল হলে খুব ভালো হয়, কিন্তু সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, সেজন্য আমি সাদা তেলেই করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলু পোস্তর জন্য দিয়ে দিচ্ছি দেখো আমি একটু কালো জিরে ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু বাদামি বাদামি করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আলু পোস্ত অনেকে সাদা খায়, আমিও খাই, কিন্তু যবে থেকে বাবা বলেছে একদম সাদা জিনিস খেতে নেই, তার মধ্যে 1 চিমটে হলেও হলুদ দিতে হয়, সেই থেকে আমি আবার অল্প করে হলুদ দেওয়া শুরু করেছি আলু পোস্ততে। তো এবার আলুটাকে বাদামি বাদামি করে একটু ভেজে নেব। আর ওদিকে চট করে মশলাটাও করে আনবো। পোস্ত আর লঙ্কাটা বেটে নিয়ে চলে এসেছি, আর এদিকে আলুটাও দেখো
ভাজতে বসিয়েছিলাম। তো এটাও হালকা হালকা লাল হয়ে এসছে, আরও একটু ভেজে নেব। আলুটা দেখো বেশ বাদামি বাদামি হয়ে এসছে। এবার আমি পোস্তটাকে দিয়ে দেবো। এই আলু পোস্ত আমার মামার বাড়ির ওখানে সবার খুব প্রিয়, তবে আমরাও ভালোবাসি। আমার মা সেও খুব ভালোবাসত আলু পোস্ত খেতে। আলু পোস্ত আর বিউলির ডাল হলে পরে আমার মা বা আমার মামারা খুব ভালোবাসে খেতে। আর আমার মাসি সে তো খুব সুন্দর আলু পোস্ত বানায়, কী বলবো, খুব ভালো লাগে খেতে। বেশ শুকনো শুকনো করে, অনেকে আছে একটু ঝোল করে, আবার অনেকে শুকনো শুকনো করে। তবে দেখছি এখন করে আলু পোস্তটা একটু শুকনো শুকনোর জন্য বেশি টেস্ট লাগে। তো এখন থেকে আমি ওরকম শুকনো শুকনোই বানাই। একবার মাসির হাতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো দেখো পোস্তটাকে তো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। আর এদিকে দেখো মিক্সির বাটিটা দিয়ে আবারও সেই জলটাকে দিয়ে দিচ্ছি, কেন এর মধ্যে অনেকটা পোস্ত লেগে রয়েছে। দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আবারও সামান্য একটু চিনি দিলাম, খুব বেশি না, অল্প অল্প করে একটু করে দিই, যেটা অভ্যাস হয়ে গেছে, না দিলে একদমই ভালো লাগে না। তো অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর পোস্তটাও বেশ ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর পোস্তটাও বেশ একটু ঝরা ঝরা শুকনো শুকনো হয়। দিয়ে দিলাম জল। আজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, কেন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়েছি, মোটামুটি ঝাল হবে, তাতেই হয়ে যাবে। আরও একটুখানি জল দিয়ে দিলাম, ব্যাস। এবার ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা সরিয়ে একবার আলু পোস্তটাকে নেড়ে দেবো, যাতে পোস্তটা তলায় না ধরে যায়। তো দেখো কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকই আছে। আলুটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, আরও সেদ্ধ হবে। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দেবো। যতক্ষণ ওদিকে তরকারিটা হচ্ছে ততক্ষণে দেখো আমার এক ঝুড়ি বাসন মাজা কমপ্লিট। চলো এবার তরকারিটা দেখে নিই। ব্যাস, এই দেখো জল অনেকটাই শুকনো হয়ে গেছে আর প্রায় মাখা মাখা হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবে। আর নাড়তে নাড়তেই এই জলটা পুরো শুকনো হয়ে যাবে। আর তখনই আলু পোস্তটা শুকনো শুকনো হয়ে আসবে। আর যেইটুকু জল থাকবে সেটা এই আলুতেই টেনে নেবে। তো আজকের আলু পোস্তটা বেশ একটু কালার হয়েছে, যেহেতু একটু গোটা শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, সেই কারণে পোস্তটা একটু কালার এসছে। ব্যাস, আজকের মতন তাহলে রান্না আমার এই পর্যন্তই হয়ে গেল। এটা নামালেই কমপ্লিট। তো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন তাহলে এই পর্যন্তই। এবার আমি পোস্তটাকে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। কেমন হয়েছে বলো কিন্তু।